টানা ১২ দিনের যুদ্ধ, ইরান ইসরায়েলের সংঘাত এবং আজকে সকালে একটা যুদ্ধবিরতির মধ্য দিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। এরপর যুদ্ধবিরতি টেকসই হবে কি হবে না এ নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে আমরা আজকে ইরান ইসরায়েল সংঘাত এবং মধ্যপ্রাচ্যে এই যে ক্রমাগত আমরা গাজাতে সংঘাত দেখছি বা হচ্ছে ইরানে যেই সংঘাত সাম্প্রতিক এখনো চলমান যুদ্ধবিরতি প্রসঙ্গটি সামনে আসা সত্ত্বেও, তো এই প্রসঙ্গটি নিয়ে আমরা আলোচনায় ঢুকবো একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে। সেটা হচ্ছে যে এই যে ক্রমাগত বিভিন্ন বিশ্বের বিভিন্ন অঞ্চলে যে সংঘাতগুলো হচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে পরবর্তীতে কিছুদিনের মধ্যেই একটা শান্তি প্রক্রিয়ার মধ্যে ঢোকার প্রবণতা বা একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, এটা কি একটা নয়া রাজনীতি কিনা, বা এটা কি আসলে যেই শক্তি সমীকরণ মূলত যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যেই সমীকরণটি চলমান, সেইটার ক্ষেত্রে এটা কোনো ধরনের নতুন কৌশল হিসেবে হাজির হচ্ছে কিনা। তো কিছু বিষয় সেই আলোচনায় প্রবেশের আগে আমরা কিছু প্রশ্ন আজকের এই যুদ্ধবিরতি বা ইরান ইসরায়েল যেই সংঘাত বা যুদ্ধ, সেটাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে যেই প্রশ্নগুলো উঠছে সেটাকে আমরা একটু ওভারভিউ করে যাই। সেটার ক্ষেত্রে আসছে যে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি আসলে কতটা টেকসই হবে। ডোনাল্ড ট্রাম্প আরেকটি যুদ্ধবিরতির প্রচেষ্টা বা মিডিয়েটর হিসেবে সামনে হাজির হয়েছেন। এই যুদ্ধবিরতির চেষ্টাটা বা এটা আসলে কতটুকু সফল হয়েছে, উনি যদিও বলছেন প্রচণ্ডভাবে সফল। পাশাপাশি আমরা দেখতে চাই যে এখন পর্যন্ত ট্রাম্পের মধ্যস্থতায় বা ট্রাম্পের দাবি করা মধ্যস্থতায় যতগুলো যুদ্ধবিরতি হয়েছে সেটা আসলে কতটুকু টেকসই হয়েছে। এবং শেষে যে প্রশ্নটি আসছে, যেটা আমরা শুরুতেই বললাম, যে এই শান্তি স্থাপন এটা কি যুদ্ধ জয়ের নয়া কৌশল কিনা বা কৌশলগত যুদ্ধ জয়ের কৌশল কিনা। আমরা যে প্রশ্নগুলো আসছে সাধারণত এই ধরনের যুদ্ধাবস্থা বা যুদ্ধাবস্থা থেকে যুদ্ধবিরতি এই প্রসঙ্গগুলোতে যখন যায়, সাধারণত উভয় পক্ষ দাবি করে যে তারা হচ্ছে এই যুদ্ধে বিজয়ী হয়েছে। একই ধরনের জিনিস আমরা দেখেছি যে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আজকে যখন যুদ্ধবিরতিতে তারা সম্মত হয়েছে, তারপর তারা জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে তারা জয়ী হয়েছে। একইভাবে নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি বলছেন যে ইরানের ক্ষেত্রে তারা যা যা চেয়েছিল তার সব কিছুই করতে সক্ষম হয়েছে। এটা দুই ধরনের দাবি। এটা সাধারণত সংঘাতময় দুটি দেশের বা দুটি পক্ষের মধ্যে যখন হচ্ছে একটা সীমান্তিক জায়গায় পৌঁছায় বা একটা শান্তিপূর্ণ জায়গায় পৌঁছানোর চেষ্টা করা হয়, কেউ তো আসলে হাঁটতে রাজি না। সো তারা হচ্ছে একটা জায়গায় গিয়ে মোটামুটিভাবে নিজের জনগণকে বোঝানো বা নিজের প্রাইডকে সুরক্ষা দেওয়ার জন্য এই বক্তব্যটা দেবে, এটা মোটামুটিভাবে অনুমেয় একটা বিষয়। সবচেয়ে ইন্টারেস্টিং যে জায়গাটা সেটা হচ্ছে যুদ্ধবিরতির উভয় পক্ষ রাজি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব যেই সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল, সেই ট্রুথ সোশ্যালে যখন হচ্ছে তিনি বললেন যে উভয় পক্ষ সম্মত হয়েছে, কাতার হচ্ছে ডিপ্লোমেসিতে আবারও বিজয়ী হয়েছে, কাতারের আমিরের হস্তক্ষেপে বা মধ্যস্থতা এটা সম্পন্ন হয়েছে, তখন তার কিছুক্ষণ পরেই আমরা হচ্ছে অভিযোগ পেলাম যে ইসরায়েলের দিক থেকে ইরানে হামলা চালানো হয়েছে। একই ধরনের অভিযোগ ইসরায়েলের পক্ষ থেকেও তোলা হয়েছে, তারাও বলছে যে ইরান হামলা চালিয়েছে। তো এই অভিযোগ পাল্টা অভিযোগের পরে আমরা এখন বাস্তবতা হিসেবে দেখছি যে হামলাটা কিন্তু চলমান। অর্থাৎ যেই অন্তত ১২ ঘন্টার যেই স্থিতাবস্থা আসার কথা ছিল সেটা আসলে পুরোপুরি আসেনি, তবে আগের মতো তীব্রতা তেমন নেই এটা। তো এই ক্ষেত্রে আসলে এই জায়গাটা আমরা যদি একটু দেখতে চাই যে এই যে যুদ্ধবিরতি বা এটাতে আসলে কিভাবে পৌঁছালো। আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু যেই স্থাপনা, সেই স্থাপনায় হচ্ছে হামলা করলো তাদের B-2 বিমান, বোমারু বিমান দিয়ে। সেটার পরপর সেখানে আমরা দেখলাম যে তেমন অবকাঠামোগত ক্ষতি হলেও তেমন প্রাণহানি বা তেমন কিছু ঘটেনি। এবং পরবর্তীতে আমরা জানলাম যে এই ইনফোটা আসলে দেওয়া ছিল, ইরানের পক্ষ এই ইনফরমেশনটা পেয়েছিল, যে কারণে তারা হচ্ছে ইউরেনিয়াম থেকে শুরু করে সব কিছু হয়তো সরিয়ে নিতে সক্ষম হয়েছে। রেডিয়েশনের ইম্প্যাক্ট এগুলো ক্যালকুলেট করে দেখা গেছে সেরকম রেডিয়েশনের পর্যায়ে আসেনি। ঠিক একইভাবে গতকাল রাতে, বাংলাদেশ সময় রাতে, যে দোহায় যখন হচ্ছে আল উদেইদে যখন হামলা করলো ইরান, তখনও আমরা পরে জানতে পারলাম যে ইরান এটা ইনফর্ম করেছিল কাতারকে, এবং কাতার এবং যুক্তরাষ্ট্র অবহিত ছিল, ফলে সেখানেও তেমন কোনো ক্ষতি হয়নি। এটা আসলে হচ্ছে আন্তর্জাতিক একটা সমঝোতা যে এক পক্ষ যদি আক্রান্ত হয় তাহলে অপর পক্ষে সে একটা পাল্টা হামলা চালিয়ে এক ধরনের স্থিতাবস্থা আনার চেষ্টা করে। পরের বিষয়টা নির্ভর করে পরবর্তী উত্তেজনা কে নতুন করে শুরু করলো সেটার উপর।
তো এর পরপরই আমরা দেখলাম যে একটা যুদ্ধবিরতির বিষয় আসলো এবং ইসরায়েল যখন হামলা করলো যুদ্ধবিরতির ঘোষণাটি আসার পরে, তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছেন, ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন যে তিনি অখুশি ইসরায়েলের উপর। তো এই হচ্ছে একদম সংক্ষেপে এই সময়ের যে ঘটনাগুলো, সেটা আমি যতটুকু এলো। এখন কথা হচ্ছে যে এই ধরনের যুদ্ধবিরতি বা এই প্রসঙ্গগুলো আমরা এর আগেও দেখেছি, যেমন যুক্তরাষ্ট্র এর আগে হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে আপনারা জানেন এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছিল, সেখানেও একটা সংঘাত তৈরি হয়েছিল যা হয়তো যুদ্ধে গড়াতে পারত। সেখানে আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জানানো হলো যে তাদের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতির এই সম্মতির ঘোষণাটি আসার পরও আমরা দেখলাম যে উভয় পক্ষের মধ্যে কিছু সংঘাত হয়েছে, যদিও এর পরে ভারত এবং পাকিস্তান উভয় পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা আসলে নিজেদের মধ্যে মিলিটারি অফিসিয়ালসদের মধ্যে নেগোসিয়েশনের মধ্য দিয়ে এই যুদ্ধবিরতি বা শান্তি স্থাপনের শান্তি প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করেছে, এখানে যুক্তরাষ্ট্রের তেমন কোনো অবদান নেই। তো এটা খুব মজার একটা বিষয়। এই ক্ষেত্রে ইরান ইসরায়েলের প্রসঙ্গটি একটু ব্যতিক্রম। এই ক্ষেত্রে উভয় পক্ষ আসলে এটা অ্যাকসেপ্ট করেছে যে যুক্তরাষ্ট্র এটার মাঝখানে ছিল। এর আগে যদি আমরা যাই তাহলে দেখব যে হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন। রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রেও আপনারা জানেন যে জেলেন্সকিকে হচ্ছে ওভাল অফিসে ডেকে সেখানে এক ধরনের আলোচনা হলো, সেখানে অপমানজনক আচরণ করা হলো জেলেন্সকির সাথে। তারপর এক ধরনের যুদ্ধবিরতিতে উভয় পক্ষকে সম্মত বা সৌদি আরবের যেই সভা হলো সেটার মধ্য দিয়ে এক ধরনের অগ্রসর হলো। কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কিন্তু যুদ্ধ থামেনি, সেটা এখনো চলমান আছে। আগামীকাল ন্যাটো তার 32টি যেই দেশ এবং তার সাথে আরও বেশ কিছু এশীয় কিছু, জাপান থাকবে, এ ধরনের কিছু দেশ যারা মার্কিন মিত্র হিসেবে পরিচিত, অস্ট্রেলিয়া থাকবে, এই অংশগুলো নিয়ে আগামীকাল একটা বৈঠক হওয়ার কথা আছে। সেখানে কিন্তু রাশিয়া ইউক্রেন ইস্যুটিও উঠবে এবং একই সাথে উঠবে হচ্ছে ইরান ইসরায়েল প্রসঙ্গটি, অর্থাৎ টোটাল অ্যাজ এ হোল মধ্যপ্রাচ্যের ইস্যুটি সামনে আসবে। এখন দেখা যাক যে ইরান ইসরায়েলের যে আজকের যে যুদ্ধবিরতি এবং তারপর যে চলমানতা, সেখানে কিন্তু ইসরায়েল যখন হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী যখন আরও বেশি হামলা চালানোর কথা বলছেন, বা লিকুদ পার্টি ক্ষমতাসীন যে দল, সেই দলের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে এই যুদ্ধ এভাবে থামানো যাবে না, ইরানকে ডিফিট করতে হবে, ইরানকে আত্মসমর্পণ করাতে হবে। তো একটা চাপ নেতানিয়াহুর উপরে ইন্টারনালি আছে। এর পাশাপাশি আমরা ইসরায়েলের যেই রাজনীতি জানি, ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে হচ্ছে এই গাজা এবং ইরান বা মধ্যপ্রাচ্যের এই সংকট বা যুদ্ধাবস্থা কেটে গেলে ইরানে নেতানিয়াহুকে রাজনৈতিক কিছু প্রতিকূলতার মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রে হয়তো তিনি তার গদি ধরে রাখতে পারবেন না। সুতরাং নেতানিয়াহুর ক্ষমতার প্যারালালি দাঁড়াচ্ছে একটা যুদ্ধাবস্থা। তো এদিকে ইরানের পক্ষ থেকে আবার বলা হচ্ছে যে তারা এখন যেহেতু আন্তর্জাতিক যেই পরমাণু শক্তি পর্যবেক্ষক যে অংশ IAEA, সেই অংশটি যেহেতু হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনার সুরক্ষা দিতে পারেনি বা এই বিষয়ক জবাবদিহি নিশ্চিত করতে পারেনি, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা পারমাণবিক শক্তি কার্যক্রম চালিয়ে যাবে এবং এটা এনরিচ করতে থাকবে তারা। তো এই হচ্ছে পরিস্থিতি। কোশ্চেন হচ্ছে এই যে শান্তি স্থাপনের যে রাজনীতি, সেটার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প 3টি ক্ষেত্রে রিসেন্টলি, উনি এবারের ক্ষমতায় আসার পর থেকে, রাশিয়া ইউক্রেন, গাজাতে একটা সিজফায়ার হলো, তারপর ইসরায়েল একতরফাভাবে সেই সিজফায়ার হচ্ছে লঙ্ঘন করে সে হামলা চালালো। এখনও যখন ইরান নিয়ে আমরা আলোচনা করছি তখনও কিন্তু আসলে গাজায় মানুষ মরছে, শুধু বুলেটে না, খাদ্যাভাবে এবং হচ্ছে অপুষ্টিতেও প্রচুর শিশু মারা যাচ্ছে। তো এইটা অর্থাৎ গাজাতে অ্যাক্ট করেনি, রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে অ্যাক্ট করেনি, এবং সর্বশেষ এই ইরান ইসরায়েল ইস্যুতেও দেখা যাচ্ছে যে এটা অ্যাক্ট করবে কিনা বা এটা টেকসই হবে কিনা এখনো যথেষ্ট পরিমাণে সংশয় রয়েছে। তো এই যে জায়গাটি, এখানে আমরা দুটি জায়গা আমরা দেখতে পারি। রাশিয়া এবং ইউক্রেনের যখন যুদ্ধ চলছে সেখানে কিন্তু চায়না মধ্যস্থতা করতে চেয়েছিল। মজার বিষয় হচ্ছে চায়নাকে ইউক্রেন আস্থায় নিতে পারেনি, কারণ তারা দেখেছে, তাদের ভাষ্য হচ্ছে চায়না হচ্ছে রাশিয়ার মিত্র, পরীক্ষিত মিত্র, সুতরাং তারা এরকম একপক্ষীয় যে মধ্যস্থতাকারী তাকে মানবে না। ঠিক একইভাবে যখন ইরান ইসরায়েল কনফ্লিক্টটি চলছে তখন সেখানেও কিন্তু চীন এগিয়ে এসেছিল বা চীন একটা ভাষ্য দেওয়ার চেষ্টা করেছিল যে তারা এই যুদ্ধ থামাতে মধ্যস্থতা করতে চায়। সেক্ষেত্রে ইরানের সাথে চীনের যেই ঐতিহাসিক সম্পর্ক এবং তাদের যেই দ্বিপক্ষীয় যেই বিভিন্ন ধরনের অ্যাগ্রিমেন্ট আছে, সেই অ্যাগ্রিমেন্টগুলোকে সামনে এনে ইসরায়েল বলেছে যে আমরা চীনকে মধ্যস্থতাকারী হিসেবে মানব না। তো
এই ক্ষেত্রে আমরা কথা হলো যে এই মধ্যস্থতার প্রশ্নে যুক্তরাষ্ট্র কেন বারবার এগিয়ে আসছে। চীনের কিছু জায়গা যদি আমরা দেখি, চীন মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চল, যেটাকে একসাথে মিনা অঞ্চল বলা হয়, সেই মিনা অঞ্চলে বিপুল বিনিয়োগ নিয়ে আছে। সে তার বিআরআই প্রকল্প থেকে শুরু করে নানা ধরনের সাংহাই কোঅপারেশন এজেন্সি যেটা, সেগুলো ধরে বিরাট একটা বলয় সে সৃষ্টি করেছে। সৌদি আরবের ক্ষেত্রে চীনের বিনিয়োগের পরিমাণ হচ্ছে 12,500 কোটি মার্কিন ডলার। সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে 9,520 কোটি মার্কিন ডলার। ওমানে 4,400 মার্কিন ডলার। কুয়েতে 3,150 মার্কিন ডলার, 3,150 কোটি, 3,150 কোটি মার্কিন ডলার। কাতারের ক্ষেত্রে 2,450 কোটি মার্কিন ডলার। তো তার মানে বিপুল একটা বিনিয়োগ আছে। কথা হলো যে এই যে পুরো অঞ্চল, সেই অঞ্চলে আপনারা জানেন যে বৈশ্বিক যে লড়াই, শক্তির যে লড়াই, পরাশক্তি হয়ে ওঠার যে লড়াই, সেখানে যুক্তরাষ্ট্র এবং চীন মুখোমুখি। এই লড়াইটা আসলে যতটা অস্ত্রের, যতটা অর্থনীতির, ততটা কিন্তু বৈশ্বিক প্রভাবেরও। সেক্ষেত্রে আপনারা যদি দেখেন যে এই যে ব্রিক্সের, একদিকে ব্রিক্স আর একদিকে হচ্ছে ন্যাটো। ন্যাটো আগামীকালে, আমি আগেই বলেছি, ন্যাটো আগামীকাল তাদের ন্যাটো সদস্য এবং এক্সটেন্ডেড ন্যাটো সদস্য অর্থাৎ জাপান, অস্ট্রেলিয়া, এই দেশগুলোকে নিয়ে একটা বৈঠকে বসছে আগামীকাল। পাশাপাশি এটার বিপরীতে দাঁড়িয়ে আছে কিন্তু ব্রিক্স। তো ব্রিক্সের ক্ষেত্রে, ব্রিক্সেরও কিন্তু ন্যাটোর যেমন এক্সপানশন হয়েছে, ব্রিক্সেরও এক ধরনের এক্সপানশন হয়েছে, সেটার ক্ষেত্রে হচ্ছে ব্রিক্স প্লাস বলা হচ্ছে। সেখানে ব্রিক্সের দেশগুলোর পাশাপাশি রয়েছে ইথিওপিয়া, মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব। এরা হচ্ছে এই চায়নার সাথে এই ব্রিক্স প্লাসে ঢুকে বসে আছে। এবং একটু আগে যেই টাকার অঙ্কের বিনিয়োগের হিসাবটা বললাম, সেখানে এই দেশগুলোতে চীনের বিরাট একটা বিনিয়োগ রয়েছে। এখন এই যে অর্থনৈতিক যে সম্পর্ক, এই অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি নিরাপত্তার সম্পর্কটিও সামনে চলে আসে। ইরানের পাশে খেয়াল করুন, ইরানে যখন হচ্ছে ইসরায়েল হামলা করছে, তখন চায়না ইরানকে সহায়তা করছে কিনা এই প্রসঙ্গে যাবতীয় খবর কিন্তু আমরা মার্কিন সংবাদ মাধ্যম থেকে পেয়েছি। এমনকি এমন সংবাদও দেওয়া হয়েছে বা হোয়াইট হাউস থেকে এমন বিবৃতিও এসেছে যে চীন সেখানে কোনো সহায়তা করছে না। চীন তার অধিবাসীদের, তার নাগরিকদেরকে ইরান থেকে সরিয়ে নেওয়ার কাজ করছে। ইরানে চীনের একমাত্র অ্যাক্টিভিটিস হিসেবে এটি সামনে এসেছে। কথা হলো, চীনের এই যে উপস্থিতি, ইউজুয়ালি কি হয়, ইউজুয়ালি ইরানের যে মিত্র গোষ্ঠী, চীন তার প্রতিদ্বন্দ্বী, সেই জায়গায় হচ্ছে চীনকে দেখানোর কথা যে চীন সেখানে এক ধরনের তৎপরতা চালাচ্ছে বা চীনকে অ্যাকিউজ করার কথা। কিন্তু আমরা মার্কিন সংবাদ মাধ্যম বা হোয়াইট হাউসের তরফ থেকে কিন্তু ঠিক বিপরীত একটি অবস্থান আমরা দেখতে পেলাম। এইটার মধ্য দিয়ে আলটিমেটলি কি করতে চাইছে যুক্তরাষ্ট্র? আলটিমেটলি যেটা দেখাতে যাচ্ছে যে দেখো, ইরান তার পরীক্ষিত মিত্র হওয়ার সত্ত্বেও চীন কিন্তু তার পাশে নেই। এই একটি মেসেজ দিয়ে উপসাগরীয় যে দেশগুলো, সৌদি আরব সহ, সেখানে পরীক্ষিত মিত্র হচ্ছে সৌদি আরব যুক্তরাষ্ট্রের, সৌদি আরব সহ বাকি দেশগুলোকে এটা দেখাতে চাইছে যে চীন তোমার আর্থিক ক্ষেত্রে হচ্ছে বা অর্থনীতির ক্ষেত্রে হচ্ছে মিত্র হতে পারে, কিন্তু তোমাকে কোনো নিরাপত্তা গ্যারান্টি দেয় না। অর্থাৎ তুমি তাকে পরীক্ষিত মিত্র হিসেবে নিরাপত্তা ইস্যুতে অন্তত গ্রাহ্য করতে পারো না। এই জায়গাটা দিয়ে একটি অবিশ্বাসের সম্পর্কটা হচ্ছে তৈরি করা পসিবল। ঠিক এই খেলাটি হচ্ছে বারবার চলছে। এক্ষেত্রে যেই শান্তি স্থাপনের যেই প্রক্রিয়াটির মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প গেলেন, তিনি দেখা গেল যে খুব দ্রুত ইনভলভ হলেন এবং তারপর হচ্ছে খুব দ্রুত উনি যুদ্ধবিরতির একটি ঘোষণা উভয় পক্ষের সাথে আলোচনার মধ্য দিয়ে উনি দিলেন এবং তিনি বেশ আন্তরিক ছিলেন। এইটা আমরা বিভিন্ন তরফ থেকে, আল জাজিরার প্রতিবেদন বা বিভিন্ন সময়ে টাইমসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে একটা ডিটেল পাওয়া যায় যে কাতারের আমিরের সাথে তিনি কথা বলছেন যে ইসরায়েলের সাথে আমি কথা বলেছি, তারা রাজি আছে, তুমি ইরানকে কি রাজি করাতে পারবে? তো তার মানে উনি এই যে যুদ্ধবিরতি, এটাতে পৌঁছতে বেশ আন্তরিকই ছিলেন। তো এই আন্তরিকতার কারণটি কি? তিনি যুদ্ধ চান না, নাকি তিনি অস্ত্র ব্যবসা থেকে সরে যাচ্ছেন? তিনি আসলে এই যে যুদ্ধবিরতির প্রসঙ্গটি, এই যুদ্ধবিরতির প্রসঙ্গটি সামনে এনে তিনি শান্তি স্থাপনকারী হিসেবে নিজের একটা ইমেজ যেমন তৈরি করতে চান, তেমনি একই সাথে যে দেখো, শক্তিমত্তার বিচারে যুদ্ধ বাঁধানো এবং যুদ্ধ থামানো, দুই বিচারেই এখনো যুক্তরাষ্ট্র সবার ওপরে আছে। বিনিয়োগের বিবেচনায় চীন হয়তো ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু নিরাপত্তা গ্যারান্টির জায়গা থেকে যুক্তরাষ্ট্রই এখন পর্যন্ত সবচেয়ে বিশ্বাসযোগ্য। এই যে বিষয়টি, এটি যত
এস্টাবলিশ হচ্ছে, অর্থাৎ ওই যে একটি কথা চালু আছে, শাসন করা তারই সাজে সোহাগ করেছে, অর্থাৎ আমি তোমাকে হচ্ছে সেই নিরাপত্তা দিয়ে আমি তোমাকে সোহাগ করব এবং তার পাশাপাশি হচ্ছে আমি তোমাকে নিয়ন্ত্রণও করব, শাসনও করব, আমার শাসন মেনে নাও। এই যে যুক্তরাষ্ট্রের এই নতুন একটি ন্যারেটিভ যেভাবে সামনে আসছে, সে দেখছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেকে উইথড্রয়ালের মধ্য দিয়ে, অর্থাৎ ন্যাটো নিয়ে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এটা থেকে সরে যেতে চায়। ন্যাটো একটা নিরাপত্তা গ্যারান্টি দেয় তার সদস্য রাষ্ট্রগুলোকে। পাশাপাশি আমরা জানি যে তার যেই ডব্লিউটিও বলি বা হচ্ছে যে আইএমএফ বলি, ওয়ার্ল্ড ব্যাংক বলি, এই যে সংস্থাগুলো বিভিন্ন সময় আছে বা জাতিসংঘের উপরে তার যে প্রভাব, এটার মধ্য দিয়ে সে বিশ্বে এক ধরনের মধ্যস্থতাকারী হিসেবে অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত ছিল। সেটা ফেড আউট হয়ে যাচ্ছিল কিসের কারণে? নয়া শক্তি হিসেবে চীনের উত্থানের কারণে। এই জায়গাটাতেই আসলে নিজেকে নতুন করে এস্টাবলিশ করার জায়গায় নতুন নতুন সংঘাত এবং তার সমাধানের একমাত্র তরিকা দিতে পারে যুক্তরাষ্ট্র, এই ধরনের একটি বয়ান সামনে হাজির করার চেষ্টা করছে তারা। তো এটি একটি যে স্নায়ুযুদ্ধ চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান, সেইটাতে সে জয়ী হওয়ার যুক্তরাষ্ট্রের একটি কৌশল বলে মনে হচ্ছে। এই কৌশলের শেষ পর্যন্ত কে টিকে থাকবে সেটা আমরা দেখার জন্য অপেক্ষা করব। ধন্যবাদ।